হ্যালো এভরিওয়ান, সবাইকে রাসায়নিক পরিবর্তনে স্বাগতম। আমরা তোমাদের জন্য একটা ফ্রেশ নিউ এবং একটা লিজেন্ডারি প্লেলিস্ট ওপেন করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। এই অধ্যায়টা নিয়ে কিন্তু তোমাদের সবার মধ্যে অনেক বেশি কনফিউশন এবং অনেক বেশি ভয় কাজ করে, কারণ অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। সো তুমি যদি গুছায় পড়তে না পারো তাহলে এই অধ্যায় কিন্তু তোমার জন্য একটা বিভীষিকা হয়ে থাকবে, রাইট? তো আমাদের যে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আমরা A to Z পুরোপুরি বেসিক থেকে শুরু করে একদম আলটিমেট প্রো পর্যন্ত তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো। সো তোমার একাডেমিক জার্নি এবং একই সাথে অ্যাডমিশন জার্নি, কোথাও তোমার কোনো দিন আর এই রাসায়নিক পরিবর্তন থেকে এক্সট্রা কিছু তোমাকে পড়তে হবে না। সো আমরা সেভাবেই তোমাদেরকে পড়াবো আমাদের এই রাসায়নিক পরিবর্তন এই প্লেলিস্টটাতে। এই প্লেলিস্টটা কন্ডাক্ট করব আমি এবং তোমাদের ডিডিটি ভাইয়া। সো আমরা দুইজন মিলে তোমাদেরকে আসলে এই পুরো অধ্যায়টা কভার করে দিব। এখন তোমরা বলতে পারো যে ভাই রাসায়নিক পরিবর্তন তো একটা অধ্যায়, তাহলে দুইজন টিচার কেন? আসলে কি রাসায়নিক পরিবর্তন একটা অধ্যায়? চলো আমরা একটু দেখে ফেলি। দেখো, এই অধ্যায়টাকে তুমি যদি ভাগ করো, আসলে এটা একটা অধ্যায় না, এখানে হচ্ছে তোমার টোটাল 5টা অধ্যায়। মানে এখানে দেখে তোমার কাছে মনে হচ্ছে একটা অধ্যায়, বাট এটা আসলে একটা অধ্যায় না, এখানে আসলে টোটাল 5টা অধ্যায়। যেমন গ্রিন কেমিস্ট্রি, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা সেগমেন্ট। রাসায়নিক গতিবিদ্যা, এটা একটা কমপ্লিটলি আলাদা একটা অধ্যায়, যেখানে আমরা বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করি, যেখানে আমরা বিক্রিয়ার ক্রম নিয়ে আলোচনা করি, এরিনিয়াসের ইকুয়েশন নিয়ে আলোচনা করি। এগুলো সব রাসায়নিক গতিবিদ্যার মধ্যে, এটা আলাদা একটা অধ্যায়। রাসায়নিক সাম্যাবস্থা, যেখানে আমরা কেপিকেসি নিয়ে আলোচনা করি, এটা কমপ্লিটলি আলাদা একটা অধ্যায়। অম্লক্ষার সাম্যাবস্থা, যেখানে আমরা পেজ বাফার নিয়ে কাজ করি, এটা কমপ্লিটলি আলাদা একটা অধ্যায়। এবং তাপ রসায়ন, সবচেয়ে কঠিন যে টপিকটা এই অধ্যায়ের, তাপ রসায়ন, এটা কমপ্লিটলি আলাদা একটা অধ্যায়। মানে এগুলা কোনোটাই কিন্তু একটা অধ্যায় না। আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের সময় যে বইটা ছিল, সেই বইতে কিন্তু এগুলো সবগুলোই আলাদা আলাদা চ্যাপ্টার ছিল, বাট তোমাদেরকে এগুলো সব একত্রে করে একটা অধ্যায়ের মধ্যে দিয়ে দিছে। তো তার মানে আসলে এগুলো কোনোটা একটা অধ্যায় না। তুমি চ্যাপ্টারটাকে রাসায়নিক পরিবর্তন মনে করতেছো একটা অধ্যায়, বাট আসলে একটা অধ্যায় না, এর মধ্যে আবার আরো 5টা অধ্যায় আছে। ঠিক আছে? তো এই যে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় আমি তোমাদের পড়াবো। একটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, এরপর অম্লক্ষার সাম্যাবস্থা, এবং সব থেকে কঠিন যেটা তাপ রসায়ন। এই তিনটা হচ্ছে আমি সৈকত ভাই কন্ডাক্ট করব। আর রাসায়নিক গতিবিদ্যা এবং হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, এই 2টা অধ্যায় হচ্ছে আমাদের ডিডিটি ভাইয়া কভার করবে। ঠিক আছে? তো তোমরা আসলে বুঝে গেছো যে আসলে একটা চ্যাপ্টার কত বড় এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারের মধ্যে কতগুলো ডিফারেন্ট কনসেপ্ট আছে। প্রত্যেকটাই ডিফারেন্ট, এটার সাথে এটার আসলে তেমন কোনো মিল নাই, এটার সাথে এটারও তেমন কোনো মিল নাই, এটার সাথে এটার তো আরও মিল নাই। ঠিক আছে? তো সবগুলো আসলে ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট অধ্যায়। সো প্যারানাও কোনো দরকার নাই। প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটা জায়গায় আমরা তোমাদেরকে সমান ইফোর্ট দিয়ে পড়াবো। তুমি বুঝবাই না আসলে যে তুমি কিভাবে ক্লাস করতে করতে প্রো হয়ে গেছো। ওকে, সো চলো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আজকে আমরা ফার্স্টেই গ্রিন কেমিস্ট্রি, অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর, খুবই গুরুত্বপূর্ণ 3টা টার্ম নিয়ে আলোচনা করব। তো এই 3টা টার্ম থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় যেমন প্রশ্ন আসে, ঠিক একইভাবে এখান থেকে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসে। স্পেশালি বুয়েটে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। ওকে, বাট এই টপিকটা তোমরা অনেকে স্কিপ করে যাও, বাট এটাকে স্কিপ করা যাবে না, এটাকে তোমার পড়তে হবে। ওকে, খুবই সহজ এবং মজার একটা টপিক, আর সেটা হচ্ছে আমাদের এই গ্রিন কেমিস্ট্রি। তো এখানে অ্যাটম ইকোনমি কি জিনিস, ই ফ্যাক্টর কি জিনিস, প্রত্যেকটা জিনিস আলোচনা করব, বাট শুরুতেই ভাই আলোচনা করব তোমার গ্রিন কেমিস্ট্রি নিয়ে। এখন দেখো, এই যে গ্রিন কেমিস্ট্রি শব্দটা শুনেই কি মনে হচ্ছে? সবুজ রসায়ন, তাই না? তার মানে রসায়ন কি হবে? সবুজ হবে। সবুজ কথাটার মানে কি? মানে হচ্ছে এটা বেশি পরিবেশ বান্ধব হবে। ঠিক আছে? কি হবে? বেশি পরিবেশ বান্ধব হবে। তো এই গ্রিন কেমিস্ট্রির 12টা মূলনীতি আছে। কয়টা মূলনীতি আছে? 12টা মূলনীতি। দেখো, এই যেখানে 12টা প্রিন্সিপাল দেওয়া আছে। আর এই 12টা মূলনীতির মেইন মূলনীতিটা কি? মেইন মূলনীতি হচ্ছে আমরা যে কেমিক্যালগুলো ব্যবহার করব, কেমিক্যালের ব্যবহার কমাইতে হবে, পরিবেশ বাঁচাইতে হবে। ঠিক আছে? কেমিক্যালের ব্যবহার কমাইতে হবে, পরিবেশ বাঁচাইতে হবে। এমনভাবে বিক্রিয়া করাইতে হবে যেন কম কেমিক্যাল ব্যবহৃত হয়। ঠিক আছে? রিসাইকেল করতে হবে, যেই কেমিক্যালগুলো ওয়েস্টেজ হবে সেটাকে রিসাইকেল করতে হবে। অ্যাটম ইকোনমির মান সর্বোচ্চ হইতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো, এই যে দেখো এখানে যে আমাদের গ্রিন কেমিস্ট্রি যে 12টা মূলনীতি আছে, এই 12টা মূলনীতি এখানে দেওয়া আছে। এগুলো তোমরা জাস্ট একবার দুইবার জাস্ট রিডিং পড়বা। তুমি তোমার বই থেকে এই মূলনীতিটা, আমি তো এখানে দিয়ে দিছি, বাট স্টিল তোমরা তোমাদের বই থেকে বাংলায় এই মূলনীতিটা রিডিং পড়বা। ঠিক আছে? তো আমি একটু লিখে রাখি, বই থেকে 2-3 বার রিডিং পড়বো। মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট 2-3 বার পড়লেই হবে। বই থেকে 2-3 বার রিডিং, যে কোনো একটা রাইটারের বই থেকে তুমি জাস্ট 2-3 বার রিডিং পড়বা।
ঠিক আছে, এই গ্রিন কেমিস্ট্রি 12টা মূলনীতি। এখন গ্রিন কেমিস্ট্রি জিনিসটা কি, গ্রিন কেমিস্ট্রি মডেল জিনিসটা কি, চলো একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো আমি এখানে আজাইরা গেজাইতেছি না তোমাদের সাথে, একদম যতটুকু দরকার ঠিক ততটুকুই তোমাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, আজাইরা অনেক ইনফরমেশন মাথায় নিয়ে কোনো লাভ নাই, যা যা লাগবে ঠিক ততটুকুই তোমাদেরকে আমরা পড়াবো, একদম যতটুকু তোমার প্রয়োজন। ঠিক আছে, তো এখন গ্রিন কেমিস্ট্রি মডেলটা কি, দেখো যখন তুমি বিক্রিয়া করাও, নর্মালি ইউজুয়ালি তুমি যখন বিক্রিয়া করাবা তখন ধরো এই দিক দিয়ে তুমি হচ্ছে রিঅ্যাক্ট্যান্টকে পাঠাবা, এই দিক দিয়ে তুমি হচ্ছে বিক্রিয়ককে দিলা। কাকে দিলা বলো তো ভাইরা? বিক্রিয়ক। একটা বিক্রিয়া চেম্বারের মধ্যে, রিঅ্যাকশন চেম্বারের মধ্যে তুমি কি করলা, এদিক দিয়ে বিক্রিয়ককে সাপ্লাই দিলা। তো যখন তুমি এখানে বিক্রিয়ককে দিবা তখন এই চেম্বারের মধ্যে গিয়ে বিক্রিয়া হবে। তো এখানে কি হচ্ছে, আমাদের বিক্রিয়া হচ্ছে, এখানে কি হচ্ছে, বিক্রিয়া হচ্ছে। ওকে, বিক্রিয়া হচ্ছে। এখন একটা রিঅ্যাকশন চেম্বারে যখন বিক্রিয়ক পাঠালাম, বিক্রিয়া হইলো, তো বিক্রিয়া হওয়ার পরে আমরা অবশ্যই কি পাবো, আমরা উৎপাদ পাবো, অবশ্যই কি পাবো, উৎপাদ পাবো, তাই না? তো এই দিক দিয়ে কে বেরোচ্ছে, এই জায়গা দিয়ে আমাদের হচ্ছে, এখান দিয়ে হচ্ছে আমাদের উৎপাদ বেরোচ্ছে, এটা হচ্ছে আমাদের উৎপাদ। ওকে, আর দেখো এই জায়গা দিয়ে কে বেরোচ্ছে, এটা বেরোচ্ছে আমাদের বর্জ্য, এখান দিয়ে আমাদের ওয়েস্টেজ বেরোচ্ছে, বর্জ্য বেরোচ্ছে। মানে সকল আমরা যখন বিক্রিয়া করাই, তো যে বিক্রিয়কগুলো দেই সবগুলো বিক্রিয়কে যে উৎপাদে পরিণত হয় এরকম না, আমার আসলে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ থাকে খুবই কম, আর আসলে বর্জ্যের পরিমাণ থাকে হচ্ছে বেশি, ওয়েস্টেজ হয় বেশি। রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন এরকম প্রচুর ওয়েস্টেজ হয়। তো এরকম ওয়েস্টেজ, এখন তুমি চিন্তা করো, একটা বিক্রিয়া করাইলা, উৎপাদ পাইলা কম, ওয়েস্টেজ পাইলা বেশি, এটা কি ভালো না খারাপ? অবশ্যই এটা কি খারাপ। তাহলে এটাকে ভালো করতে হবে, এটাকে গ্রিন বানাইতে হবে। তো এটাকে গ্রিন বানাইতে আমরা কি করি, আমরা যেটা করি, আমরা এখান দিয়ে কি করতেছি, বিক্রিয়ক দিচ্ছি, তাই না? আমরা এখান দিয়ে আমাদের বিক্রিয়ক দিচ্ছি, এই যে বিক্রিয়ককে দিলা রিঅ্যাকশন চেম্বারের মধ্যে, বিক্রিয়ককে আমরা তোমার প্রবেশ করাইলাম। এখন বিক্রিয়ক এখানে গিয়ে কি করবে, বিক্রিয়ক এখানে গিয়ে আমাদের বিক্রিয়া করবে, এখানে গিয়ে কি করবে, বিক্রিয়া করবে। এবং বিক্রিয়া করার পর এইবার দেখা গেছে আমার এই দিক দিয়ে এই উৎপাদ বেরোচ্ছে। এখন তুমি দেখো এবার কিন্তু উৎপাদের পরিমাণটা বেড়ে গেছে, তাই না? আর এই যে ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছ না, এই ছোট্ট জায়গাটা দিয়ে আমাদের বর্জ্য বেরোচ্ছে, দেখো বর্জ্যের পরিমাণ কমে গেছে। এখন কথা হচ্ছে কেন বর্জ্যের পরিমাণটা কমে গেল আর উৎপাদের পরিমাণটা বেড়ে গেল? কারণটা কি জানো? কারণ হচ্ছে এই যে বর্জ্যটা আছে, এই বর্জ্যটাকে আমরা কি করি, এই বর্জ্যটাকে আমরা হচ্ছে ভাইয়া রিসাইকেল করি। এটাকে আমরা কি করি, আমরা হচ্ছে ভাইয়া রিসাইকেল করি। আমাদের যে ওয়েস্টেজগুলা থাকে সেই ওয়েস্টেজগুলাকে আমরা আবার এইখান দিয়ে পাঠাই দিব। তার মানে দেখো এই যে বর্জ্য আছে, ওয়েস্টেজ আছে, এই ওয়েস্টেজগুলাকে, বর্জ্যগুলাকে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে আবার বিক্রিয়ক হিসেবে প্রবেশ করবে। এই দিক দিয়ে আবার বর্জ্যগুলা কি হিসেবে প্রবেশ করবে, বিক্রিয়ক হিসাবে প্রবেশ করতেছে। তার মানে কি হচ্ছে, দেখো আমার যে বর্জ্যগুলো ছিল, এই বর্জ্যগুলোকে আমরা কি করছি, এই বর্জ্যগুলোকে আমরা রিসাইকেল করছি। কি করছি, রিসাইকেল করছি। রিসাইকেল করে আবার ইউজ করতেছি। যেগুলো আমাদের ওয়েস্টেজ হয়ে গেছিল সেই ওয়েস্টেজগুলোকে আবার রিসাইকেল করে আবার প্রবেশ করাচ্ছি, সেগুলো আবার বিক্রিয়া করতেছে, করে উৎপাদ বানাচ্ছে। আবার যে বর্জ্য হচ্ছে সেটাকে আবার রিসাইকেলে পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে বারবার রিসাইকেল করার কারণে আমার ওয়েস্টেজের পরিমাণ কমে যায়, উৎপাদের পরিমাণ বেড়ে যায়। তো গ্রিন কেমিস্ট্রির মেইন প্রতিবদ্ধ জিনিসই হচ্ছে আমার ম্যাক্সিমাম উৎপাদ পাইতে হবে, বর্জ্য বা ওয়েস্টেজের পরিমাণ কমাইতে হবে, প্রকৃতিতে যেন কম পরিমাণ কেমিক্যাল নির্গত হয়, এই দিকে ফোকাস করতে হবে। তাহলে দেখো এবার দেখো তোমরা বলতে পারো ভাই স্টিল তাহলে বর্জ্য কেন বেরোচ্ছে? কমপ্লিটলি 100% তো রিসাইকেল করা পসিবল হয় না, কিছু না কিছু বর্জ্য তোমার বের হবেই, বাট আগের তুলনায় দেখো বর্জ্যটা কমে গেছে। তো এইটা কি বলা হয়, গ্রিন কেমিস্ট্রি মডেল। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কি মডেল, এটাই হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি মডেল। ওকে, গ্রিন কেমিস্ট্রি মডেল হচ্ছে এটা। ওকে, সো যদি বলে গ্রিন কেমিস্ট্রি মডেলটা আঁকো, তুমি জাস্ট এই জিনিসটা এঁকে দিবা। তো গ্রিন কেমিস্ট্রি মডেলে কি হবে, আমাদের উৎপাদের পরিমাণ বেশি হবে, বর্জ্যের পরিমাণ কম হবে, এবং বর্জ্যটা কি হবে, রিসাইকেল হবে। বর্জ্যটা কি হবে, রিসাইকেল হবে। ওকে, তো এই গ্রিন কেমিস্ট্রির এই অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা কথা হচ্ছে, দেখো এই যে 2 নম্বর বলছে অ্যাটম ইকোনমি, মানে অ্যাটম ইকোনমির মান বেশি হইতে হবে। অ্যাটম ইকোনমির মান কি হইতে হবে, বেশি হইতে হবে। তো এখন এই অ্যাটম ইকোনমি জিনিসটা কি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের অ্যাটম ইকোনমি মানে কি। হ্যাঁ, এখন এই যে দেখো অ্যাটম ইকোনমি বলতে কি বোঝায়, এটাকে আমরা বলি এই পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্ট অফ এই মানে অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ। এই অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ বের করার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোল ইন্টু আণবিক ভর ইন্টু 100 ডিভাইডেড বাই সামেশন অফ প্রতিটি উৎপাদের মোল ইন্টু আণবিক ভর। তো এই সূত্রটা দেখো, এই সূত্রটা দেখেই একটু কেমন কঠিন লাগতেছে, এত কঠিন সূত্র আমার ভালো লাগে না
কখনোই, আমি সবসময় সূত্রকে সিম্পলিফাই করতে চাই। তো আমরা কোন সূত্রটা ইউজ করব? আমরা আসলে এই সূত্রটা ইউজ করব। এটা আসলে কি একই সূত্র, হ্যাঁ, এটা আসলে আমাদের একই সূত্র, বাট এই সূত্রটা কি আমরা অ্যাটমিক ইকোনমি বের করার সময় এই সূত্রটা ইউজ করব। সেটা কি? এই পার্সেন্টেজ ইকুয়াল টু হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, মানে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ইন্টু 100% ডিভাইড বাই মোট উৎপাদের ভর। কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর, সোজা কথা, কাঙ্ক্ষিত উৎপাদের ভর ইন্টু 100 ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর। ঠিক আছে, অনেক বইতে দেখবা নিচে মোট উৎপাদের ভরের জায়গায় মোট বিক্রিয়কের ভর দেওয়া, নিচে অনেকগুলো বইতে মোট উৎপাদের ভরের জায়গায় মোট বিক্রিয়কের ভর দেওয়া। তখন তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও, তোমরা অনেকেই যখন বলো আল্লাহ ভাইয়া আপনি যে বই পড়াইছেন বইয়ের মধ্যে দেওয়া কাঙ্ক্ষিত বিক্রিয়কের ভর, আপনি বলছেন উৎপাদের ভর, আমি কোনটা দিয়ে করব? ভাই একটা দিয়ে করলেই হয়েছে। কেন একটা দিয়ে করলেই? হ্যাঁ ভাই তাহলে তো আমার তো কি হবে, রেজাল্ট ভিন্ন আসবে? না, রেজাল্ট ভিন্ন আসবে না, বোকা। দেখো ছোটবেলায় যখন ক্লাস 8-এ ছিলা বা ক্লাস 9-এ ছিলা, তখন রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য নামে একটা জিনিস ছিল। তো সেখানে একটা জিনিস লাইন লেখা থাকতো যে বিক্রিয়ার পূর্বে মোট ভর, বিক্রিয়ার পরে মোট ভর সমান থাকে। মানে বিক্রিয়কের টোটাল ভর কাউন্ট করবা এবং উৎপাদের টোটাল ভর কাউন্ট করবা, অলওয়েজ দেখবা দুইটা সমান। তার মানে মোট উৎপাদের ভর আর মোট বিক্রিয়কের ভর যেটাই থাকুক একই কথা, দুইটা আসলে একই জিনিস। তাহলে আমাদের অ্যাটমিক ইকোনমি বের করার সূত্রটা কি? কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ইন্টু 100 ডিভাইডেড বাই কি মোট উৎপাদের ভর অথবা মোট বিক্রিয়কের ভর, হোয়াট এভার ইউ উইশ, কোনো প্যারা নাই। ওকে, সো আমরা বুঝতে পারছি আশা করি অ্যাটমিক ইকোনমি ফর্মুলাটা কি। এখন কোন একটা জিনিসের ক্ষেত্রে যদি মনে রাখবা যে ধরো এই যে অ্যাটমিক ইকোনমি, এই অ্যাটমিক ইকোনমির সাথে উপরে দেখো কাঙ্ক্ষিত উৎপাদ আছে, দেখছো উপরে কে আছে? কাঙ্ক্ষিত উৎপাদ আছে, তাই না? তো যারা ভগ্নাংশের উপরে থাকে তাদের সাথে সমানুপাতিক সম্পর্ক হয়, আর যারা ভগ্নাংশের নিচে থাকে তাদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। ওকে, যারা ভগ্নাংশের উপরে থাকবে, দেখো এই যে এটা একটা ভগ্নাংশ, এর উপরে কি আছে? কাঙ্ক্ষিত উৎপাদের ভর আছে। তার মানে কাঙ্ক্ষিত উৎপাদের ভরের সাথে অ্যাটমিক ইকোনমির সমানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি কিন্তু এখান থেকে বলতেই পারি যে অ্যাটমিক ইকোনমির সাথে কাঙ্ক্ষিত উৎপাদের ভরের সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো তো এখান থেকে আমি বলতেই পারি না যে আমাদের এই অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে, দেখো অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে, আমি কিন্তু বলতেই পারি এখান থেকে অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে আমার কাঙ্ক্ষিত উৎপাদ, এটা যেহেতু সমানুপাতিক সম্পর্ক, দেখো তাহলে আমার কি হবে? এই কাঙ্ক্ষিত যে উৎপাদটা আছে সেই কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণও কি হবে? বেশি হবে, তাই না? অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণও তত বেশি হবে, কারণ দেখো এটার সাথে কাঙ্ক্ষিত উৎপাদের সমানুপাতিক সম্পর্ক। অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণও কি হবে? তত বেশি হবে। আর তুমি চিন্তা করো উৎপাদের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমার ওয়েস্টেজ বা বর্জ্যের পরিমাণ কি হবে? তোমরাই বলো, ওয়েস্টেজ বা বর্জ্য, এই ওয়েস্টেজ বা বর্জ্যের পরিমাণ কি হবে? ওয়েস্টেজ বা বর্জ্যের পরিমাণ আমাদের কম হবে। ওয়েস্টেজ বা বর্জ্যের পরিমাণ আমাদের কি হবে? কম হবে। তাহলে এখন তুমি দেখো উৎপাদ বেশি বর্জ্য কম, এখন উৎপাদ বেশি বর্জ্য যদি কম হয় তাহলে এটা কি আমাদের গ্রিন কেমিস্ট্রি নাকি গ্রিন কেমিস্ট্রি না? তোমরা বলো তো এটা কি পরিবেশ বান্ধব নাকি পরিবেশ বান্ধব না? অ্যাটমিক ইকোনমির মান যত বেশি কাঙ্ক্ষিত উৎপাদ তত বেশি, এবং উৎপাদ বেশি বর্জ্য কম, তাহলে এটা অবশ্যই পরিবেশ বান্ধব, তাই না? তাহলে মনে রাখবো অ্যাটমিক ইকোনমির মান যত বেশি হবে পরিবেশ বান্ধব তত বেশি হবে, পরিবেশ বান্ধব তত বেশি হবে। অ্যাটমিক ইকোনমি যত বেশি হবে আমাদের পরিবেশ বান্ধব তত বেশি হবে। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে, পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব তত বেশি হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাটমিক ইকোনমির মেইন কনসেপ্ট। তুমি অলওয়েজ অ্যাটমিক ইকোনমি বের করবা, বের করে দেখবা যেটার অ্যাটমিক ইকোনমি বেশি সেটা হবে আমাদের বেশি পরিবেশ বান্ধব, যেটার অ্যাটমিক ইকোনমি বেশি হবে সেটা বেশি পরিবেশ বান্ধব হবে। ওকে, যেটার অ্যাটমিক ইকোনমি বেশি হবে সেটা বেশি আমাদের পরিবেশ বান্ধব হবে। ক্লিয়ার? বুঝা গেছে? চলো আমরা এখন একটা অ্যাটমিক ইকোনমির অঙ্ক করে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দিচ্ছে, দেখো এইখানে আমাদের একটা জিনিস আছে, একটা বিক্রিয়ক আছে, তার মধ্যে জাইমেজ দিছে, আর আমার এখানে ইথানল পাওয়া গেছে এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে। দেখো আমার যে পরের বিক্রিয়াটা আছে, এই পরের বিক্রিয়াটাতে আমাকে কি দিচ্ছে খেয়াল করো, C2H5Br, তারপরে KOH দিচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অ্যালকোহল আর KBr পাইছে, মানে ইথানল পাইছে। ঠিক আছে, কি পাইছে? ইথানল পাইছে। এখন আমার প্রশ্নে কি বলছে, দেখো বলছে ইথানল উৎপাদনে, দেখো কি বলছে,
ইথানল উৎপাদনের দুটি পদ্ধতি, তার মানে দুইটা বিক্রিয়া। দেখো এই একটা বিক্রিয়া, এই প্রথম বিক্রিয়াতেও উৎপাদ পাওয়া গেছে ইথানল, এই দ্বিতীয় বিক্রিয়াতেও উৎপাদ পাওয়া গেছে ইথানল। ওকে, দুইটা বিক্রিয়া আছে। এখন বলছে ইথানল পদ্ধতি, দুটি পদ্ধতির মধ্যে কোনটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে কোনটা গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে কোনটা বেশি পরিবেশ বান্ধব। আমার এই দুইটা বিক্রিয়াতে ইথানল উৎপাদন করতেছি, তার মানে হচ্ছে দুইটা বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটা বেটার, ইথানল উৎপাদনের জন্য কোন বিক্রিয়াটা বেটার। তো আমরা এটার জন্য কি করি, সবসময় আমরা অ্যাটম ইকোনমি বের করি। কি করি ভাইয়া? অ্যাটম ইকোনমি বের করি। তার মানে প্রথম বিক্রিয়ার জন্য আমরা অ্যাটম ইকোনমি বের করব, দ্বিতীয় বিক্রিয়ার জন্য আমরা অ্যাটম ইকোনমি বের করব। এখন দেখো এই প্রথম বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কিভাবে বের করব, অ্যাটম ইকোনমি কেমনে বের করি ভাই? এই পার্সেন্টেজ কেমনে বের করে বলো তো? অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ কেমনে বের করে? নিয়মটা হচ্ছে উপরে যাবে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর। ওকে, এখন বলো এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকে ইথানল উৎপাদনের, আমাকে বলে দিছি ইথানল উৎপাদনের, তার মানে আমার কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে ইথানল। এই দুইটা বিক্রিয়াতে আমার কাঙ্ক্ষিত উৎপাদকে ইথানল। ওকে, তাহলে উপরে যাবে ইথানলের ভর। ওকে, এখন দেখো ইথানলের ভর কত, দেখো আমরা সবাই বের করতে পারি। হ্যাঁ, ইথানলের ভর কত দেখো, ইথানল C2, তারপরে কি H5, তারপরে কি OH, তাই না? ইথানলের ভরটা কত আমরা বের করি কেমনে? দেখো দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের জন্য হলো 24, তারপরে দেখো 6টা হাইড্রোজেন আছে 6, তাহলে হলো 30, একটা অক্সিজেন আছে, অক্সিজেনের জন্য কত 16, তাই না? তাহলে কত আসতেছে দেখো তো, 24 আর 6 30, 30 আর 16 কত 46, তাহলে এটার ভর হচ্ছে 46। কয় মোল আছে? 2 মোল। তাহলে দেখো মোট ভর বলছি, তাহলে 2 × 46, উপরে গেল কাঙ্ক্ষিত উৎপাদের ভর ইন্টু সূত্রের 100%, সূত্রের 100%, নিচে 100%, নিচে কি আসবে? নিচে আসবে মোট উৎপাদের ভর। তো মোট উৎপাদকে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, তাহলে আমি লিখবো 2 × 46 প্লাস 2 × 44, কার্বন ডাই অক্সাইডের ভর কত 44। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা এখান থেকে আমাদের অ্যাটম ইকোনমির মানটা পেয়ে যাব। আমি দেখি তো আমার এই প্রথম অঙ্কটাতে অ্যাটম ইকোনমির মান কত আসছে, সবাই একটু ক্যালকুলেট করে ফেলো আমার সাথে। কত আসবে? 2 × 46 প্লাস ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই কত হবে 2 × 46 প্লাস হচ্ছে 2 × 44। সো আমরা যদি ক্যালকুলেশন করি 51.11, কত আসছে? 51.11%। ওকে, তার মানে এই প্রথম অঙ্কটাতে আমাদের অ্যাটম ইকোনমির মান আসছে 51.11। পরেরটার জন্য আমরা ঠিক সেম ভাবে অ্যাটম ইকোনমির মানটা বের করব। ওকে, তো আমরা একটু দেখি আমাদের পরেরটার জন্য অ্যাটম ইকোনমির মান কত আসে। তাহলে দেখো এই পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, তাহলে এই পরের বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি বের করো। কি হবে? উপরে কি যাবে? কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তো কাঙ্ক্ষিত উৎপাদকে আমাদের ইথানল, তো ইথানলের ভর কত আমরা জানি 46, একটাই আছে, তাই আমাকে আর কিন্তু 2 দিয়ে গুণ করি না। আগে 2 দিয়ে কেন গুণ করছি? কারণ 2 মোল ছিল, এখানে 1 মোল, তাই শুধু 46 ইন্টু সূত্রের হচ্ছে 100 ডিভাইডেড বাই নিচে কি যাবে? নিচে যাবে হচ্ছে আমাদের কি মোট উৎপাদের ভর, অর্থাৎ এইটার ভর এবং এইটার ভর। আবার মোট উৎপাদের ভর কত দেখো ভাই 46 প্লাস পটাশিয়াম ব্রোমাইডের ভর, পটাশিয়ামের ভর কত 39.1 আর ব্রোমিনের ভর কত 79.9। আমরা ক্যালকুলেশন করলে আসবে 119। তা আমি যদি এইখান থেকে এবার অ্যাটম ইকোনমির মানটা বের করি, তাহলে দেখতে পাবো আমাদের অ্যাটম ইকোনমির মানটা কত আসছে। চলো তো দেখি আমাদের কত আসছে। উপরে যাবে 46 ইন্টু হচ্ছে 100, নিচে আসবে আমাদের 46 প্লাস হচ্ছে 119। তো ক্যালকুলেশন করলে আসছে 27.87%। ওকে, ফাইন। তো দেখো আমরা কিন্তু মোটামুটি এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা দুইটা বিক্রিয়ারই অ্যাটম ইকোনমি বের করে ফেলছি। এখন প্রথম বিক্রিয়ার অ্যাটম ইকোনমির মান আসছে 51.11%। সেকেন্ড রিঅ্যাকশনটার অ্যাটম ইকোনমির মান আসছে আমাদের কত? এটার মান আসছে আমাদের দেখো 27.87%। কোন বিক্রিয়ায় অ্যাটম ইকোনমির মান বেশি? প্রথম বিক্রিয়ায়। তাহলে এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ? আমরা কি বলতে পারি ভাই কোনটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ? সুতরাং প্রথম বিক্রিয়াটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রথম বিক্রিয়াটি, ওকে, বিক্রিয়াটি গ্রিন কেমিস্ট্রির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। ওকে, প্রথম বিক্রিয়াটি গ্রিন কেমিস্ট্রি
কেমিস্ট্রির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, ক্লিয়ার? প্রথম বিক্রিয়াটি গ্রিন কেমিস্ট্রির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। কেন? আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তাহলে এখন যদি তোমাদের এরকম অ্যাটমিক ইকোনমি বের করতে দেই, তোমরা বের করতে পারবা না ভাইয়া? পারবা না? পারবা, রাইট? এই অ্যাটমিক ইকোনমি থেকে কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষাতে 2টা প্রশ্ন আসছে, সবগুলো এখানে আছে, যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলোই আসছে। ওকে, তো বলছে ম্যালিক অ্যানহাইড্রেট উৎপাদনের 2টি পদ্ধতির মধ্যে কোনটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ? ম্যালিক অ্যানহাইড্রেট উৎপাদনের 2টি পদ্ধতির মধ্যে কোনটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে এই দুইটার মধ্যে কোনটা গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ? প্রথম একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে বেনজিনের জারণ বিক্রিয়া করায় আমরা হচ্ছে দেখো ম্যালিক অ্যানহাইড্রেট বানাইছি। এখন তোমাকে কোনটা ম্যালিক অ্যানহাইড্রেট, এটা তুমি কমন সেন্স খাটাইলেই বলতে পারো কোনটা ম্যালিক অ্যানহাইড্রেট। কেন? কারণ তুমি দেখো ম্যালিক অ্যানহাইড্রেট উৎপাদনে, তো উৎপাদে ম্যালিক অ্যানহাইড্রেট থাকবে, এটা কার্বন ডাইঅক্সাইড, এটা পানি, তাহলে এটা ম্যালিক অ্যানহাইড্রেট, তাই না? তোমার সংকেত বা বিক্রিয়া জানার কোনো প্রয়োজন নাই, কারণ প্রশ্নে সব দেওয়াই থাকবে। ঠিক আছে, প্রশ্নে সব দেওয়াই থাকবে, তারপরও প্যারা নিও না। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো তখন এই বিক্রিয়াগুলো তোমাদেরকে এমনি শেখানো হবে, যে কিভাবে বেনজিনের জারণ করলে ম্যালিক অ্যানহাইড্রেট পাওয়া যায়। ঠিক আছে, এগুলো তোমাদেরকে পরবর্তীতে অর্গানিক কেমিস্ট্রিতে পড়ানো হবে, পেরানোর কোনো দরকার নাই। ওকে, এবারে আসো, তাহলে দেখো আমরা ম্যালিক অ্যানহাইড্রেটের জন্য 2টা পদ্ধতি দেখলাম। এখন এই 2টা পদ্ধতির মধ্যে কোনটা গ্রিন কেমিস্ট্রিতে সামঞ্জস্যপূর্ণ? তো তার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের অ্যাটমিক ইকোনমি বের করতে হবে। তো আমরা আমাদের এই প্রথম বিক্রিয়াটার অ্যাটমিক ইকোনমি বের করব। ওকে, পার্সেন্টেজ অফ এই অ্যাটমিক ইকোনমি। এখন অ্যাটমিক ইকোনমি কিভাবে বের করে? বা উপরে যাবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর। এখন কাঙ্ক্ষিত উৎপাদকে ম্যালিক অ্যানহাইড্রেট, দেখো 4টা কার্বন আছে, বর 12 × 4, তারপরে 2টা হাইড্রোজেন আছে 2, আর 3টা অক্সিজেন আছে 16 × 3। তো ক্যালকুলেশন করলে আসবে 98। তুমি ক্যালকুলেশন করে দেখো, 4টা কার্বন 4 12 48, 2টা হাইড্রোজেন, তাহলে হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে 2টা হাইড্রোজেনের জন্য 2, 48 আর 2 হচ্ছে 50, আর 3টা অক্সিজেন ভর কত? 16 × 3 316 48, তার মানে 98। তাহলে ম্যালিক অ্যানহাইড্রেটের ভর কত? 98 ইন্টু কত হবে? সূত্রের 100%, নিচে যাবে মোট উৎপাদের ভর। এখন মোট উৎপাদকে এই ম্যালিক অ্যানহাইড্রেট 98 প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 2 × 44, প্লাস 2 অণু পানি, তাহলে 2 × 18। এবার ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি প্রথম বিক্রিয়ার জন্য তোমার অ্যাটমিক ইকোনমির মান কত তুমি পেয়ে যাবা। ওকে, সো ক্যালকুলেশন করে একটু দেখি আমাদের কত আসে, তোমরা নিজেরা করতে থাকো। এবার দেখো তো আমাদের সেকেন্ড বিক্রিয়ার জন্য আমাদের অ্যাটমিক ইকোনমির মান আমরা কিভাবে বের করব? উপরে কি যাবে? ম্যালিক অ্যানহাইড্রেটের ভর, তাহলে ম্যালিক অ্যানহাইড্রেটের ভর কত আমরা মাত্রই দেখলাম 98 ইন্টু কত? 100%, যেহেতু এক অণু উৎপন্ন হচ্ছে। নিচে কি যাবে? নিচে যাবে আমাদের মোট উৎপাদের ভর। তো আমাদের মোট উৎপাদের ভর কত? এই যে 98 প্লাস হচ্ছে 4 অণু পানি, তাহলে 4 ইন্টু পানির ভর কত? 18। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এই 2টা বিক্রিয়ারই কিন্তু এখন অ্যাটমিক ইকোনমির মান বের করে ফেলতে পারতেছি। যেই বিক্রিয়াতে অ্যাটমিক ইকোনমির মানটা বেশি আসবে সেটাই হবে আমাদের কি বলতো? সেটাই হবে আমাদের গ্রিন কেমিস্ট্রির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। তোমরা ক্যালকুলেশন করে দেখো, দ্বিতীয় বিক্রিয়াটা আসবে গ্রিন কেমিস্ট্রির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। সবাই পারবা, আমি জানি সবাই পারবা। ঠিক আছে, ওকে। তারপরে কোশ্চেনটাও কিন্তু বুয়েটে আসছে, এটাও বুয়েটে আসছে, এটা তোমাদের HW। এটা তোমরা করে আমাদের কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের এটা হইছে কি হয় নাই। ঠিক আছে, সবাই জানাই দিবা এটা তোমাদের অ্যান্সারটা কত। ওকে, এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষাতে আসা একটা কোশ্চেন, যে টাইটেনিয়াম উৎপাদনের 2টি পদ্ধতির মধ্যে কোনটি গ্রিন কেমিস্ট্রির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ? যে 2টা বিক্রিয়া আছে এটার মধ্যে কোনটা গ্রিন কেমিস্ট্রির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ? এটা না খুব ইজিলি দেখেই বলে দেওয়া যায়। তারপর আমরা অ্যাটমিক ইকোনমি বের করব, অ্যাটমিক ইকোনমি বের করে তারপর আমরা ডিসিশন মেক করব যে এখান থেকে কোনটা আমাদের গ্রিন কেমিস্ট্রির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। ওকে, আই হোপ তোমরা সবাই পারবা। ওকে, এটা আমাদের কি থাকলো? HW। আমরা অবশ্যই সবাই এটা করে আমাদের জানাবো প্রথমটার অ্যাটমিক ইকোনমির মান কত আসছে, দ্বিতীয়টার অ্যাটমিক ইকোনমির মান কত আসছে, এবং সেখান থেকে অ্যানালাইসিস করে বলবো কোনটি গ্রিন কেমিস্ট্রির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। আই হোপ তোমরা সবাই পারবা ভাই, সবাই পারবা। তো তাহলে এখন বলো, এই অ্যাটমিক ইকোনমি প্রশ্ন যেখান থেকে আসুক পারবা কিনা, যেভাবে আসুক পারবা কিনা? খুবই সোজা না? একদম সোজা জিনিস, একদম সোজা। ঠিক আছে, তো প্যারানোর কোনো দরকার নেই। ওকে, চলো আমরা তারপরে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইফ্যাক্টর। তো ইফ্যাক্টরটার একটা ব্যাপার আছে, ইফ্যাক্টরটা অনেক জায়গাতেই ভুল আছে, অনেকেই ভুল পড়ায়, অনেক টিচার ভুল পড়ায়, এবং অনেক জায়গাতেও ইফ্যাক্টরটা ভুল আছে। বাট আমি যেভাবে করাবো এভাবেই করবা, এটাই আসলে ইফ্যাক্টর। বাট বাকি যেটা আছে ওটা আসলে ইফ্যাক্টর না। তো
ইফেক্টর জিনিসটা কি? ইফেক্টর মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ওকে, ইফেক্টর এন্ড ইফেক্টর ইকুয়াল টু কি? এটা হচ্ছে বর্জ্যের ভর ডিভাইডেড বাই বর্জ্য বাদে উৎপাদের ভর। ঠিক আছে, সূত্রটা কি? বর্জ্যের ভর ডিভাইডেড বাই বর্জ্য বাদে উৎপাদের ভর। তার মানে তুমি একটা জিনিস দেখো, ইফেক্টরের সাথে বর্জ্যের কি ধরনের সম্পর্ক? উপরে বর্জ্যের ভর, তাহলে ইফেক্টরের সাথে বর্জ্যের কি ধরনের সম্পর্ক? ইফেক্টরের সাথে বর্জ্যের কিন্তু সমানুপাতিক সম্পর্ক। ইফেক্টরের সাথে বর্জ্যের সমানুপাতিক সম্পর্ক। তার মানে তুমি খেয়াল করে দেখো, এই ইফেক্টর কিন্তু ভালো না। কেন? কারণ ইফেক্টর যত বেশি হবে, দেখো তুমি খেয়াল করে দেখো, ইফেক্টর কিন্তু ভালো না। ইফেক্টর ভালো না কেন? ভালো না, ইফেক্টরের মান যত বেশি হবে, হ্যাঁ, আমাদের বর্জ্য কিন্তু তত বেশি হবে। দেখো, ইফেক্টর যত বেশি হবে, আমাদের বর্জ্যের পরিমাণও কিন্তু তত বেশি হবে। ইফেক্টর যত বেশি, বর্জ্য তত বেশি। কারণ তোমরাই বলো, কোনো একটা বিক্রিয়াতে যদি বর্জ্যের পরিমাণ বেশি হয়, তাহলে আমার উৎপাদের পরিমাণ কি হবে ভাইয়া? উৎপাদের পরিমাণ কি হবে? আমরা সবাই জানি আমাদের উৎপাদের পরিমাণ হবে কম, কারণ বর্জ্য যত বেশি উৎপাদের পরিমাণ তত কম, তাই না? এগুলো আমরা সবাই জানি। তাহলে উৎপাদের পরিমাণ হবে কম, আর উৎপাদের পরিমাণ কম, দেখো ইফেক্টর যত বেশি বর্জ্যের পরিমাণ বেশি, উৎপাদ কম। তাহলে এখন তোমরাই বলো, এটা কি পরিবেশ বান্ধব বেশি হবে না পরিবেশ বান্ধব কম হবে? তোমরাই বলো, এটা কি বেশি পরিবেশ বান্ধব হবে? পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব কি বেশি হবে না কম হবে? বা অবশ্যই পরিবেশ বান্ধবটা কম হবে। তাহলে আমরা যেটা দেখলাম যে ভাই, ইফেক্টর যত বেশি হবে সেটা তত কম পরিবেশ বান্ধব হবে। যেমন অ্যাটম ইকোনমি যত বেশি হবে সেটা তত বেশি পরিবেশ বান্ধব হবে, আমরা জানি। ঠিক সিমিলারলি ইফেক্টর যত বেশি হবে সেটা তত কম পরিবেশ বান্ধব হবে। ইফেক্টর বেশি মানে কি? বর্জ্যের পরিমাণ বেশি, বর্জ্যের পরিমাণ বেশি। আর বর্জ্য যত বেশি উৎপাদের পরিমাণ তত কম, আর উৎপাদ কম মানে কি? এটা লেস পরিবেশ বান্ধব, এটা আমাদের কম পরিবেশ বান্ধব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই ইফেক্টরের এই বজ্র বাদে উৎপাদের ভর, এই কনসেপ্টটা তোমরা অনেকেই বুঝো না, আমি জানি, বাট চলো আমি তোমাদের বুঝাই দিচ্ছি। হ্যাঁ, মনে করো এরকম যে এ প্লাস বি এরা বিক্রিয়া করতেছে, এ প্লাস বি বিক্রিয়া করে তোমার তৈরি করছে সি প্লাস ডি। ওকে, এখন আমি বলে দিলাম যে আমাদের ডি হচ্ছে বর্জ্য, ডি হচ্ছে বর্জ্য। এখন ডি যদি তোমার বর্জ্য হয়, তাহলে এখান থেকে এখন আমাকে বের করতে হবে আমার ইফেক্টরের মান কত। আমি কিভাবে এখান থেকে আমাদের ইফেক্টরটা বের করব? ইফেক্টরে কি হবে খেয়াল করো, সিম্পল জিনিস, ইফেক্টর। হ্যাঁ, ইফেক্টর কি হবে? ইফেক্টর ইকুয়াল টু হবে, উপরে যাবে বর্জ্যের ভর। এখন বর্জ্য হচ্ছে ডি, বর্জ্য হচ্ছে ডি, তাহলে উপরে কি যাবে? ডি এর ভর, উপরে যাবে ডি এর ভর। ওকে, উপরে যাবে ডি এর ভর। ক্লিয়ার? নিচে কি আসবে? নিচে আসবে এই বর্জ্যটাকে বাদ দিয়া, বর্জ্য বাদে যে উৎপাদ আছে সেই উৎপাদের ভর, বর্জ্য বাদে যে উৎপাদ আছে সেই উৎপাদের ভর। তাহলে এখন দেখো, উপরে যাবে ডি এর ভর, নিচে আসবে উৎপাদের ভর। তাহলে এই বর্জ্যটা বাদ দিয়া আর কে আছে? সি, তাহলে এখানে যাবে সি এর ভর, সি এর ভর। তাহলে ইফেক্টর ইকুয়াল টু কি হবে? ডি এর ভর ডিভাইডেড বাই সি এর ভর, মানে বজ্র বাদে যে উৎপাদটা থাকবে সেই উৎপাদের ভর, বর্জ্য বাদে উৎপাদের ভর। উপরে যাবে বর্জ্যের ভর, নিচে আসবে বর্জ্য বাদে উৎপাদের ভর। ঠিক আছে, বুঝা গেছে কিনা? এখন ধরো তোমাকে আমি বললাম যে একটি বিক্রিয়ায়, ওকে, আমি একটা কোশ্চেন দিই তোমাদেরকে, খেয়াল করো। তোমাকে এরকম দিলাম যে একটি বিক্রিয়ায়, হ্যাঁ, কোনো একটা বিক্রিয়া হচ্ছে, একটি বিক্রিয়ায় তোমাকে বললাম যে 5 কেজি বিক্রিয়ক, হ্যাঁ, বিক্রিয়া করলে 5 কেজি বিক্রিয়ক যখন বিক্রিয়া করলে, হ্যাঁ, 1 কেজি বর্জ্য পাওয়া যায়। 1 কেজি বর্জ্য উৎপাদে 1 কেজি বর্জ্য পাওয়া যায়। 5 কেজি বিক্রিয়ক বিক্রিয়া করলে উৎপাদে কি হয়? উৎপাদে 1 কেজি বর্জ্য পাওয়া যায়। ওকে, তার মানে খেয়াল করো, বর্জ্য পাওয়া গেছে 1 কেজি, বর্জ্য পাওয়া যায়। কোশ্চেন হচ্ছে ইফেক্টর কত? ইফেক্টর ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, ইফেক্টর বের করতে বলছে। তাহলে তুমি দেখো, কোন একটা বিক্রিয়া 5 কেজি বিক্রিয়ক যদি বিক্রিয়া করে, বা উৎপাদক কয় কেজি উৎপন্ন হবে? ভাই 5 কেজি উৎপন্ন হবে।
তাই না? আমরা বলছি না যে যত পরিমাণ বিক্রিয়া করো উৎপাদে সেম পরিমাণ, মানে বিক্রিয়কের ভর উৎপাদে ভর সমান হয়। তো এখানে 5 কেজি বিক্রিয়া করছে, তার মানে উৎপাদেও 5 কেজি তো উৎপন্ন হবে, তাই না? খুব সিম্পল জিনিস, 5 কেজি। এখন বলছে এই যে উৎপাদে 5 কেজি, তার মধ্যে 1 কেজি হচ্ছে বর্জ্য পাওয়া গেছে, মানে উৎপাদে 5 কেজি বিক্রিয়ক যখন বিক্রিয়া শুরু করছে, উৎপাদের মধ্যে তুমি 1 কেজি বর্জ্য পাইছো। 1 কেজি কি পাইছো? বর্জ্য পাইছো। তাহলে তুমি যদি 1 কেজি বর্জ্য পাও, এগুলো কিন্তু সব একমুখী বিক্রিয়ার কথা চিন্তা করতেছি আমরা, ঠিক আছে? একমুখী বিক্রিয়ার কথা চিন্তা করতেছি। তাহলে একটি বিক্রিয়ায় 5 কেজি বিক্রিয়ক বিক্রিয়া করলে উৎপাদে 1 কেজি বর্জ্য পাওয়া গেছে। তাহলে এখন এখান থেকে এখন আমার কোশ্চেনটা হচ্ছে ই ফ্যাক্টর কত, বা ই ফ্যাক্টর কি হবে? ই ফ্যাক্টর ইকুয়াল টু হবে, উপরে যাবে আমাদের বর্জ্যের ভর। তো বর্জ্যের ভর কয় কেজি? 1 কেজি। বর্জ্যের ভর কয় কেজি? 1 কেজি। নিচে কি আসবে? নিচে আসবে আমাদের বর্জ্য বাদে উৎপাদের ভর। তাহলে 5 কেজি টোটাল বিক্রিয়ক, তাহলে উৎপাদও 5 কেজি পাওয়ার কথা, বাট সেই 5 কেজির মধ্যে 1 কেজি হচ্ছে বর্জ্য। তাইলে বর্জ্যটাকে বাদ দিয়ে উৎপাদ কয় কেজি? উৎপাদ হচ্ছে 4 কেজি, তাহলে আসবে 1/4। বুঝছো কিনা? 1/4। কেন 1/4 হইলো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে একটি বিক্রিয়া 5 কেজি বিক্রিয়ক ছিল 5 কেজি, তুমি এখান থেকে উৎপাদে বর্জ্য পাইছো 1 কেজি, তার মানে বাকি 4 কেজি সুন্দর মতো উৎপাদে পরিণত হয়েছে। ক্লিয়ার কিনা? কাঙ্ক্ষিত উৎপাদ, মানে বর্জ্যটাকে বাদ দিয়া বাকি যে উৎপাদ থাকবে সেই উৎপাদের ভর। ডি হচ্ছে বর্জ্য, উপরে ডি এর ভর, নিচে ডি কে বাদ দিয়ে শুধু সি এর ভর। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি, সরি ই ফ্যাক্টর। আশা করি ই ফ্যাক্টর কিভাবে বের করতে, এটা কিন্তু খুবই কনফিউজিং, তোমাদের অনেক জায়গায় কিন্তু এটা ভুল করানো, এই ভুলটা কিন্তু করা যাবে না ভাইয়া, ঠিক আছে? আই হোপ তোমাদের সলিড কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো, এটা অনেক জায়গায় ভুল করাইছে। হ্যাঁ, চলো আমরা একটু দেখি যে আমাদের এই বিক্রিয়াটা দেখি, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে একটা ইথাইল ক্লোরাইড আছে। এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে গেলে এগুলো খুব ভালো মতো তোমরা শিখবা। অর্গানিক কেমিস্ট্রি ভাইয়া জানো, খুব মজা করে পড়াই, খুব ট্রিক্সের মাধ্যমে অর্গানিক কেমিস্ট্রি পড়াই। সো অর্গানিক কেমিস্ট্রি দেখা যায় খুব শর্ট করে কম্প্যাক্ট ওয়েতে ভাইয়া পড়াইতে পারি। তখন ইনশাল্লাহ তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রি ইনশাল্লাহ যখন পড়বা, তখন এগুলো খুব ইজিলি বুঝতে পারবা। অ্যালকাইল হাইড্রেটের মধ্যে জল দিলে নল হয়, অ্যালকাইল হাইড্রেটের মধ্যে জল দিলে নল হয়, নল মানে অ্যালকোহল হয়। এই যে এখানে অ্যালকোহল উৎপন্ন হয়েছে, সাথে HCl উৎপন্ন হয়েছে। ওকে, তো তোমার কাছে যদি বলা হয় এইখানে ভাইয়া বর্জ্য কোনটা, তুমি দেখো চোখ বন্ধ করে বলে দিবা এখানে ওয়েস্টেজ কোনটা? অবশ্যই ওয়েস্টেজ হচ্ছে HCl। কারণ এই বিক্রিয়াটা আমি কেন করাই? তুমি চিন্তা করো, HCl বানানোর জন্য কি আমি এত কষ্ট করে এই বিক্রিয়া করাইতাম? অবশ্যই না। এই বিক্রিয়া কি HCl বানানোর জন্য করাইতাম? HCl বানানোর জন্য আর কত সহজ সহজ বিক্রিয়া আছে। এটা কার বিখ্যাত বিক্রিয়া? অ্যালকোহল উৎপাদনের বিখ্যাত বিক্রিয়া। তার মানে অ্যালকোহল হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, আর এখানে HCl হচ্ছে আমাদের বর্জ্য। তাহলে HCl যদি আমাদের ভাই বর্জ্য হয়, এটা যদি ভাই আমাদের বর্জ্য হয়, তাহলে এইখান থেকে এখন যদি তোমাকে বলা হয় যে ভাই ই ফ্যাক্টর বের করো, তুমি কিভাবে এখান থেকে ভাই এখন ই ফ্যাক্টর বের করবা? দেখো খুব সহজ। ই ফ্যাক্টর কি হবে? উপরে কি যাবে? বর্জ্যের ভর। তো উপরে যাবে বর্জ্যের ভর। এখন বর্জ্য হচ্ছে আমাদের HCl এর ভর। তাহলে HCl এর ভর কত? উপরে যাবে আমাদের বর্জ্যের ভর, অর্থাৎ HCl এর ভর, আর নিচে যাবে বর্জ্য বাদ দিয়া বাকি যে উৎপাদ আছে। তো বর্জ্য বাদ দিয়ে বাকি উৎপাদকে C2H5OH, ইথানলের ভর, এর ভর। তাইলেই কিন্তু আমি ই ফ্যাক্টর বের করে ফেলতে পারতেছি। তাহলে এখন তুমি দেখো HCl এর ভর কত ভাইয়া? আমরা জানি 36.5। ইথানলের ভর কত? একটু আগে দেখাইছিলাম 46। সো তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হবে তোমার অ্যান্সার। এটাই হবে আমাদের এই যৌগটার জন্য, এই বিক্রিয়াটার জন্য ই ফ্যাক্টর। আর তোমরা জানো ই ফ্যাক্টরের মান যত বেশি হবে তত খারাপ, ই ফ্যাক্টরের মান যত বেশি হবে তত খারাপ, অর্থাৎ বিক্রিয়াটা আমাদের পরিবেশের জন্য হার্মফুল, এটা পরিবেশ বান্ধব না। আশা করি কিভাবে ই ফ্যাক্টর বের করতে হয়, আশা করি কিভাবে অ্যাটমিক ইকোনমি বের করতে হয় তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, চলো আমরা এবার আমাদের এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সিএফসি বা রেফ্রিজারেন্ট বা ফ্রিঅনের সংকেত নির্ণয় করব। সিএফসি, রেফ্রিজারেন্ট বা ফ্রিঅনের সংকেত নির্ণয় করব। হ্যাঁ, এখন এগুলো আমাদের মাঝে মধ্যে এমসিকিউতে আসে, আবার মাঝে মধ্যে তোমার রিটেনও দিয়ে দিতে পারে যে সিএফসি এত সংকেত কি। তো আমি তোমাদের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই এখানে পড়াবো। হ্যাঁ, একদম যা যা তোমাদের বইয়ের মধ্যে আছে, যতটুকু দরকার ততটুকু
পুরো নিয়মটা তোমাদের দেখাই দিব। তবে এইখানে ভাইয়া আরো কিছু জিনিস এক্সট্রা তোমাদের পড়াই, সেটা যারা ইঞ্জিনিয়ারিং এর একদম সোলোলি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা অ্যাডমিশনে, তখন তোমাদেরকে এক্সট্রা কিছু জিনিস পড়াবো, হ্যালো নাম্বার অনেক কিছু আছে, সেগুলো পরে দেখাবো। বাট আপাতত তোমাদের ঠিক যতটুকু দরকার ততটুকুই দেখাচ্ছি। চলো, এখন এই সিএফসির সংকেত নির্ণয় করতে আমাদেরকে মাঝে মধ্যে এরকম দিয়ে দিবে, সিএফসি 11 এর সংকেত নির্ণয় করো, ফ্রিয়ন 12 এর সংকেত নির্ণয় করো, R13 এর সংকেত নির্ণয় করো, ফ্রিয়ন 22 এর সংকেত নির্ণয় করো। তো যখনই আমাদেরকে এরকম সংকেত নির্ণয় করতে বলবে, সেটা ফ্রিয়ন বলুক, সেটা সিএফসি বলুক, সেটা রেফ্রিজারেন্ট মানে আর বলুক, যাই বলুক, এই সিএফসি বলুক, যাই বলুক, অলওয়েজ রিমেম্বার তুমি সবসময় যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার সাথে 90 যোগ করবা। এটাকে আমরা বলি 90+ মেথড। যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার সাথে 90 যোগ করবা। যেমন এখানে 11 আছে, তো তুমি কি করবা, এই 11 এর সাথে 90 যোগ করে দিবা। 11 এর সাথে কি করবা, 90 যোগ করে দিবা। তো 11 এর সাথে তুমি যখন 90 যোগ করবা, তোমার দেখবা তুমি একটা ভ্যালু পাচ্ছ এখানে। সেই ভ্যালুটা অলওয়েজ 3 ডিজিটের একটা ভ্যালু পাবা। অলওয়েজ কি পাবা, 3 ডিজিটের একটা ভ্যালু পাবা। তো এখানে ভ্যালুটা কত দেখো তো, আসতেছে 101, 101। এখন এই যে 101, এই 101 এর প্রথম যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে তোমার কার্বন সংখ্যা, তারপরে যে সংখ্যাটা থাকবে এটা হবে তোমার হাইড্রোজেনের সংখ্যা, তারপরে যে সংখ্যাটা থাকবে এটা হবে তোমার ফ্লোরিনের সংখ্যা। তার মানে আমরা যে কোনো জিনিসের সাথে 90 যোগ করব। 90 যোগ করলে আমরা অলওয়েজ 3 ডিজিটের একটা নাম্বার পাবো। প্রথম যে সংখ্যাটা সেটা কার্বন সংখ্যা, তারপরেরটা হাইড্রোজেন সংখ্যা, তারপরেরটা ফ্লোরিন সংখ্যা। ওকে, আমি একটু আরেকবার দেখাই, আরেকটা করি। ধরো তোমার এখানে আছে 12, সো তুমি কি করবা, 12 এর সাথে 90 যোগ করে দিবা। তুমি যখন 90 যোগ করে দিবা তোমার ভ্যালুটা কত আসবে, 102, 102 আসবে। 102, এই যে 102 আসলো, তাহলে এই প্রথম সংখ্যাটা কিসের সংখ্যা, কার্বন, তারপরের সংখ্যাটা হাইড্রোজেন, তারপরের সংখ্যাটা হচ্ছে ফ্লোরিন। তো CHF এভাবে মনে রাখবা, CHF কিভাবে মনে রাখবা ভাইয়া, CHF। ওকে ফাইন, চলো আমি যদি এবার তোমাদেরকে একটু এখান থেকে খেয়াল করো, এবার একটু আসো দেখি। আমাদের এবার সংকেত নির্ণয় করতে হবে। এখন দেখো তুমি খেয়াল করো আমার এখানে কয়টা কার্বন আছে, তুমি খেয়াল করে দেখো, দেখো কয়টা কার্বন আছে, একটা কার্বন আছে। তো প্রথম সবার আগে কাজ হচ্ছে তুমি একটা কার্বনকে লিখবা। এখন আমরা জানি একটা কার্বনের কয় হাত ফাঁকা ভাই, একটা কার্বনের 4 হাত ফাঁকা। আমি ফার্স্টে এই কার্বনের 4 হাত ফাঁকা করে লিখলাম। লেখার পর এবার আমার কাজ হচ্ছে কয়টা হাইড্রোজেন আছে, দেয়ার ইজ নো হাইড্রোজেন, কোনো হাইড্রোজেন নাই। কয়টা ফ্লোরিন আছে, একটা ফ্লোরিন আছে। কয়টা ফ্লোরিন আছে, একটা ফ্লোরিন আছে। তাহলে দেখো এখানে কি আছে, একটা ফ্লোরিন আছে, এই যে একটা ফ্লোরিন আছে। দেখো এই কার্বনের সাথে কার্বন লিখলাম, কয় হাত ফাঁকা, কার্বনের 4টা হাত ফাঁকা লিখলাম। কয়টা হাইড্রোজেন আছে, কোনো হাইড্রোজেন নাই। কয়টা ফ্লোরিন আছে, একটা ফ্লোরিন আছে। আর লেখার পর দেখো এই যে একটা ফ্লোরিন লিখছি, লেখার পর এর কয় হাত ফাঁকা, কয় হাত ফাঁকা, এর এখনো ভাইয়া 3 হাত ফাঁকা। কয় হাত ফাঁকা, 3 হাত ফাঁকা। মনে রাখবা যতগুলো হাত ফাঁকা থাকবে প্রত্যেকটা ফাঁকা হাতে তুমি কি বসাবা, ক্লোরিন বসাই দিবা। যতগুলো ফাঁকা হাত থাকবে প্রত্যেকটা ফাঁকা হাতে তুমি ক্লোরিন বসাই দিবা। ক্লিয়ার? তাহলে এইবার দেখো আমি কিন্তু এই CFC11 এর সংকেত পেয়ে গেছি। তাহলে আমার কি দেখলাম ভাইয়া, আমার CFC11 এর সংকেতটা কি দেখো, আমাদের CFC11, এই CFC11 এর সংকেতটা কি দাঁড়াইলো, একটা কার্বন আছে, একটা কার্বন আছে, একটা ফ্লোরিন আছে। কয়টা ক্লোরিন আছে, 3টা ক্লোরিন আছে, CFCl3। এটা কি আমরা বলি ক্লোরোফ্লুরোকার্বন। দেখো একটা ক্লোরিন আছে, দেখো এখানে ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, কার্বন আছে, এই জন্য বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন। হ্যাঁ, ক্লোরোফ্লুরোকার্বন। CFC মানে কি, ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরিন আছে, ফ্লোরিন আছে এবং হচ্ছে কার্বন আছে, ক্লোরোফ্লুরোকার্বন। তার মানে আমরা এখান থেকে আমাদের CFC11 এর সংকেতটা বের করে ফেললাম। CFC11 এর সংকেতটা কি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। CF দেখো একটা কার্বন, কার্বন, একটা ফ্লোরিন, 3টা ক্লোরিন, ক্লোরোফ্লুরোকার্বন। ক্লিয়ার? চলো আমরা তারপরটাতে যাই, ফ্রিয়ন 12। এখন এই ফ্রিয়ন 12 এ আমি যখন সংকেত বের করব, আমি দেখতে পাচ্ছি আমার যে প্রথম মানে আমি যখন 90 যোগ করছি ভ্যালুটা পাইছি 102। তার মানে আমার এখানে কার্বন কয়টা আছে ভাইয়া, একটাই কার্বন আছে। আমরা জানি একটা কার্বনের কয় হাত ফাঁকা, একটা কার্বনের 4 হাত ফাঁকা। কয়টা হাইড্রোজেন আছে, দেয়ার ইজ নো হাইড্রোজেন। কয়টা ফ্লোরিন আছে, হ্যাঁ 2টা ফ্লোরিন আছে। লিখলাম আমি 2টা ফ্লোরিন। লেখার পর যতগুলা ফাঁকা হাত থাকবে, কয়টা ফাঁকা হাত আছে, স্টিল 2টা ফাঁকা হাত আছে। ফাঁকা হাতগুলোতে আমরা কি বসাই দিব, ক্লোরিন বসাই দিব। তাহলে এখন তুমি দেখো তো ভাইয়া আমার এই যে ফ্রিয়ন 12 এর সংকেত কি, ফ্রিয়ন 12, এই ফ্রিয়ন 12 এর সংকেতটা কি ভাইয়া,
ফ্রিয়ন 12 এর সংকেতটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো আমার এখানে কার্বন, একটা কার্বন আছে, কয়টা ফ্লোরিন আছে? দুইটা ফ্লোরিন, তাহলে CF2। কয়টা ক্লোরিন আছে? দুইটা ক্লোরিন, CF2Cl2। ওকে, CF2Cl2, এটা হচ্ছে আমাদের ফ্রিয়ন 12 এর সংকেত। বলো তো ভাই এটা কি একটা CFC কিনা? এটা একটা CFC কিনা? দেখো এখানে কি কি আছে? ক্লোরিন, ফ্লোরিন, কার্বন আছে। যেহেতু ক্লোরিন ফ্লোরিন কার্বন আছে, তার মানে এইটা কিন্তু তোমার একটা CFC। তার মানে ফ্রিয়ন 12 এটা কিন্তু তোমার একটা CFC। ওকে, এখন আসো আমি কেন লিখতেছি একটু পরে বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। চলো আমরা তার পরেরটাতে যে R13, আই গেস এটা তোমরা বের করতে পারবা, সো এটা তোমরা করে ফেলো। R13 তোমরা ট্রাই করো, এটা HW। এবার আসো আমরা দেখবো ফ্রিয়ন 22। এখন এই ফ্রিয়ন 22 আমাদের কাজ কি? এই 22 এর সাথে আমরা ফার্স্টেই 90 যোগ করে দিব। যখন 90 যোগ করে দিবা, এটা ভ্যালুটা আসবে 112। এখন ভ্যালু যদি 112 থাকে, তাহলে বলো প্রথমটা কি সংখ্যা? কার্বন সংখ্যা, তারপরেরটা হাইড্রোজেন সংখ্যা, তারপরেরটা ফ্লোরিন সংখ্যা। চলো সংকেত লিখি। বা সংকেত কেমনে লিখবো? একটা কার্বন কয়টা আছে? একটা কার্বনের কয় হাত ফাঁকা? আমরা সবাই জানি 4 হাত ফাঁকা, লিখলাম। এবার দেখো তো কয়টা হাইড্রোজেন আছে? এবার খেয়াল করে দেখো তো কয়টা হাইড্রোজেন আছে? ভাই একটা হাইড্রোজেন আছে, লিখলাম একটা হাইড্রোজেন। ভাই দেখো তো কয়টা ফ্লোরিন আছে? ভাই দুইটা ফ্লোরিন আছে, লিখলাম আমি দুইটা ফ্লোরিন। এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। এখনো কোনো ফাঁকা হাত আছে কিনা? হ্যাঁ ভাই এখনো ফাঁকা হাত আছে। কয়টা আছে? একটা। এই ফাঁকা হাতে কি বসবে? ক্লোরিন বসবে। এই ফাঁকা হাতে কি বসবে? ক্লোরিন বসবে। তাহলে এইবার একটু তুমি যদি খেয়াল করো, আমার এই যে এখানে দেখো ফ্রিয়ন 22, এই ফ্রিয়ন 22 এর সংকেত কি দেখো তো? ফ্রিয়ন 22। ওকে, ফ্রিয়ন 22। এই ফ্রিয়ন 22 এর সংকেতটা কি হবে দেখো? এটা তোমরা সবাই পারার কথা। তুমি খেয়াল করো তো আমার এখানে কয়টা কার্বন? একটা কার্বন। কয়টা ফ্লোরিন? দুইটা ফ্লোরিন। কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন। কয়টা ক্লোরিন? একটাই ক্লোরিন। তার মানে দেখো এখানে আমাদের একটা হাইড্রোজেন আছে, তারপরে একটা কার্বন আছে, তারপর আমাদের দুইটা ফ্লোরিন আছে, তারপর আমাদের একটা ক্লোরিন আছে। ঠিক আছে না? এই দেখো একটা হাইড্রোজেন, দুইটা ফ্লোরিন, একটা ক্লোরিন আছে, তাই না? এটাই হচ্ছে আমাদের ফ্রিয়ন 22 এর সংকেত। আচ্ছা এখন দেখো আমি যে ফ্রিয়ন 22টা বের করলাম, এটা কি আমাদের CFC? এখানে কি আছে দেখো? ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, কার্বন আছে, আবার সাথে দেখো হাইড্রোজেনও আছে। তো এইটা কিন্তু CFC না। CFC মানে হচ্ছে শুধুমাত্র ক্লোরিন, ফ্লোরিন আর কার্বন থাকবে। যেমন দেখো এখানে ক্লোরিন, ফ্লোরিন আর কার্বন আছে, তাহলে এটা একটা CFC। এখানে দেখো ক্লোরিন, ফ্লোরিন, কার্বন আছে, তাহলে এটাও তোমার একটা CFC। বাট দেখো এখানে কিন্তু হাইড্রোজেনও আছে। তো এইটা দেখো ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, প্রত্যেকটার একটা একটা করে অক্ষর নাও। হাইড্রোজেন HCFC, HCFC। এটা কিন্তু CFC না, এটাকে বলা হয় HCFC। HCFC, and HCFC কারা? যে সকল ফ্রিয়নগুলোর মধ্যে হাইড্রোজেন থাকে তাদেরকে বলা হয় HCFC। যেমন এইটাতে কোনো হাইড্রোজেন নাই, এটা হচ্ছে আমাদের CFC। CFC মানে হচ্ছে শুধুমাত্র ক্লোরিন, ফ্লোরিন, কার্বন থাকবে। আর HCFC কোনগুলো? ক্লোরিন, ফ্লোরিন, কার্বন এবং হাইড্রোজেন থাকবে, তাদেরকে বলবো আমরা HCFC। ওকে, আশা করি কিভাবে রেফ্রিজারেন্টের নাম্বার বের করতে হয় তোমরা বুঝতে পারছো। চলো আমরা আরো দুইটা এক্সাম্পল দেখি। তোমাকে বলছে ফ্রিয়ন 112। এখন এই যে ফ্রিয়ন 112 আছে, দেখো ফ্রিয়ন কত আছে? 112। তো তুমি কি করবা? এই 122 এর সাথে, নিয়ম যেটাই দেখ না কেন, 122 এর সাথে আমার সবার আগে কাম হচ্ছে আমি 90 যোগ করব। এটার সাথে যখন আমি 90 যোগ করব, তখন এর ভ্যালুটা আসতেছে 212। এখন এই যে 212, এর প্রথম সংখ্যাটা কি? কার্বন সংখ্যা, তারপরেরটা হাইড্রোজেন সংখ্যা, তারপরেরটা ফ্লোরিনের সংখ্যা। চলো আমরা এবার এটার সংকেত লিখবো। এখন শুনো, যখনই তাহলে তুমি দেখো এখানে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন। তো যখনই তোমার দুইটা কার্বন থাকবে, যখনই দুইটা কার্বন থাকবে, কয়টা কার্বন আছে? দুইটা কার্বন। সবার আগে কাজ হচ্ছে এই দুইটা কার্বনের মধ্যে আগে একটা বন্ধন দিয়ে নিবা। এই দুইটা কার্বনের মধ্যে একটা বন্ধন দিয়ে নিবা। তাহলে বলছে কি CFT 122 সংকেত বের করবা। দুইটা কার্বন, তো দুইটা কার্বন আগে লিখবা, লিখে দুজনের মাঝখানে আগে একটা সিঙ্গেল সিগমা বন্ড দিয়ে নিবা, একটা সিঙ্গেল বন্ড দিয়ে নিবা। দেওয়ার পর এবার দেখো এখানে এই কার্বনের কয় হাত ফাঁকা? দেখো এর হাত হচ্ছে 4টা, তাহলে একটা ফিল আপ আছে, তাহলে 3 হাত ফাঁকা। এর কয় হাত ফাঁকা? 3 হাত ফাঁকা। এখন তুমি দেখো এখানে কয়টা হাইড্রোজেন আছে? দেখো তো কয়টা হাইড্রোজেন আছে ভাইয়া? একটা হাইড্রোজেন আছে। তো একটা হাইড্রোজেন যে কোনো একটা কার্বনে একটা হাইড্রোজেন বসায় দাও, দিলাম। কয়টা ফ্লোরিন আছে? দুইটা ফ্লোরিন আছে। তো তুমি লেখো দুইটা ফ্লোরিন। তো দুইটা ফ্লোরিন তুমি এক কার্বনে দিলেও হবে, দুইটা ফ্লোরিনকে দুই কার্বনে দুইটাকে সমান ভাগে ভাগ করে দিলেও হবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যদিও অনেক রেগুলার ইঞ্জিনিয়ারিং এ গেলে আরো কিছু জিনিস আছে, A1 A2 অনেক কিছু আছে, ওগুলো বুঝাবো পরে, আপাতত দরকার নাই। ওকে,
দুইটা ফ্লোরিনকে তুমি দুই জায়গায় দুই হাতে দিয়ে দাও, কোনো সমস্যা নাই, অথবা দুইটা ফ্লোরিনকে তুমি এক হাতে দিয়ে দাও, তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইটস ওকে, কোনো প্যারা নাই। হ্যাঁ, এখন আসো এবার দেখো স্টিলের কয় হাত ফাঁকা? 3 হাত ফাঁকা। এই ফাঁকা হাতগুলোতে কি যাবে? ক্লোরিন। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। ওকে, 3 দিকে 3টা ক্লোরিন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে ফার্স্টে 2টা কার্বন, তাই 2টা কার্বনের মধ্যে 2টা সিঙ্গেল বন্ড দিয়ে নিলাম। দেওয়ার পর এর 3 হাত ফাঁকা, এর 3 হাত ফাঁকা, ফাঁকা হাতগুলোতে বসাবো। কয়টা বসাবো? একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন বসাইলাম। 2টা ফ্লোরিনকে 2টা কার্বনে দিলাম। দেওয়ার পর এবার যার যত হাত ফাঁকা আছে সব হাতে কি বসবে? ক্লোরিন বসবে। ফাঁকা হাতে কি বসবে? ক্লোরিন বসবে। তাহলে দেখো তো এখন আমাদের এই যে ফ্রিয়ন কত জানি? দেখো তো, ফ্রিয়ন 122। এই ফ্রিয়ন 122 এর সংকেত কি হবে? ফ্রিয়ন 122। এই 122 এর সংকেত কি হবে? তুমি খেয়াল করে দেখো তো এখন কি হবে ভাইয়া। দেখো কয়টা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন আছে। তাহলে আমরা সবার ফার্স্টে লিখবো আমাদের হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আছে। কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে। তাহলে 2টা কার্বন আছে। তারপরে কয়টা ফ্লোরিন আছে? আমি দেখতে পাচ্ছি 2টা ফ্লোরিন আছে। কয়টা ক্লোরিন আছে? 2টা ক্লোরিন আছে। 2টা ক্লোরিন আছে, সরি 3টা ক্লোরিন আছে। কয়টা ক্লোরিন আছে? 3টা ক্লোরিন আছে। ওকে, 1 2 3, 3টা ক্লোরিন আছে। তাহলে একটা হাইড্রোজেন, 2টা ফ্লোরিন, 3টা ক্লোরিন। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলতো, এই ফ্রিয়ন 122 এর সংকেত। এখন যদি তোমাকে বলা হয় ভাইয়া এটা কি সিএফসি নাকি এইচসিএফসি আইডেন্টিফাই করো, দেখো তো এটা কি হবে। এখানে হাইড্রোজেন আছে, কার্বন আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে। তাহলে এটা আমাদের কি? তোমরাই বলো। এটা আমাদের কি? তোমরাই বলো। এটা আমাদের কি হবে? হাইড্রোজেন আছে, কার্বন আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে। তাহলে এটা আমাদের কি হবে? আমরা সবাই জানি এটা হবে আমাদের HCFC। কি হবে বলো তো ভাইয়ারা? এটা হবে আমাদের HCFC। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার এর পরেরটা খেয়াল করো, ফ্রিয়ন 112। আচ্ছা, এই ফ্রিয়ন 112টা কি হবে? এটা তোমরা নিজেরা করো, এটা তোমাদের HW। ওকে, সব তো আমি করাই দিলে হবে না, তোমাদের নিজেদেরও করতে হবে কিছু। সো এটা তোমরা নিজেরা করো যে ফ্রিয়ন 112, এই ফ্রিয়ন 112 এর সংকেতটা কি হবে? ভাই 90 যোগ করব, আসবে 202। তার মানে 2টা কার্বন থাকবে। আচ্ছা আমি এটাও করাই দিই। 90 যোগ করব আমাদের এটার সাথে কত হবে? দেখো তো, এই যে দেখো 112, এর সাথে আমরা ফার্স্টে 90 অ্যাড করে দিব। 90 অ্যাড করে দিলে আমাদের আসবে 202। যদি 202 থাকে তাহলে প্রথমটা হবে আমাদের কার্বন সংখ্যা, তারপরটা হবে আমাদের হাইড্রোজেনের সংখ্যা, তারপরটা হবে আমাদের ফ্লোরিনের সংখ্যা। ওকে, তাহলে দেখো এবার খেয়াল করো, তাহলে কার্বন কয়টা আছে? বা কার্বন আমাদের 2টা আছে, তাই না? 2টা কার্বন। তো 2টা কার্বন যদি থাকে আমরা কি করব? 2টা কার্বনের সাথে সবার আগে একটা বন্ধন দিয়ে দিব। দেওয়ার পর এই কার্বনের কয় হাত ফাঁকা? 3 হাত ফাঁকা। এটারও 3 হাত ফাঁকা। আচ্ছা এখন তাহলে তুমি খেয়াল করো, আমার এখানে কয়টা হাইড্রোজেন আছে? দেয়ার ইজ নো হাইড্রোজেন। কয়টা ফ্লোরিন আছে? 2টা ফ্লোরিন আছে। তাহলে এই পাশে একটা ফ্লোরিন, এই পাশে একটা ফ্লোরিন দিয়ে দিলাম। এবার কয় হাত ফাঁকা? স্টিল আমি দেখতে পাচ্ছি এর এখানে 2 হাত ফাঁকা, এরও 2 হাত ফাঁকা। তার মানে 4টা হাত ফাঁকা, 4টা হাতে 4টা ক্লোরিন। তাহলে এবার যদি বলা হয় এই যৌগটার সংকেত কি? এই যৌগটার সংকেত কি? তোমাকে আমি বললাম যে ভাইয়া তাহলে আমাদের এই ফ্রিয়ন 112, এই ফ্রিয়ন 112 এর সংকেতটা কি হবে? দেখো তো ভাই আমার এখানে হাইড্রোজেন আছে? কোনো হাইড্রোজেন নাই। কয়টা কার্বন আছে? আমি দেখতে পাচ্ছি 2টা কার্বন। কয়টা ফ্লোরিন আছে? দেখতে পাচ্ছি 2টা ফ্লোরিন। কয়টা ক্লোরিন আছে? আমি দেখতে পাচ্ছি 4টা ক্লোরিন। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এখন তুমি বলো তো ভাইয়া, এই যে ফ্রিয়ন 112 এটা কি HCFC নাকি CFC? দেখো এখানে কি আছে? কার্বন, ফ্লোরিন, ক্লোরিন আছে। আপনি এটা হবে আমাদের CFC। ওকে, এটা হচ্ছে আমাদের CFC, আর আগেরটা কিন্তু ছিল আমাদের HCFC। আসো আমরা তার পরেরটা দেখি। দেখো তোমাকে বলছে R1130, R1130 এটা সংকেতটা বের করতে বলছে। এখন এই যে R1130 এই সংকেতটা বের করতে বলছে, তুমি কিভাবে এই সংকেতটা বের করবা ভাইয়া? দেখো R1130। আচ্ছা আমি তোমাদেরকে বলছি ভাইয়া যেই সংখ্যাই থাকবে তার সাথে আমরা 90 যোগ করব। 90 যোগ করবো, তাহলে কত আছে? 1130। এই 1130-এর সাথে 90 যোগ করলে অলওয়েজ আমরা বলছিলাম একটা 3 ডিজিটের নাম্বার পাবো। এন্ড তুমি বলো এটার সাথে 90 যোগ করলে কয় ডিজিটের নাম্বার আসবে যোগ করলে? ভাই 4 ডিজিটের, তাই না? তাহলে কি হইলো? অবশ্যই না, কিছু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? শোনো, জিনিসটা হচ্ছে এই যে তোমার প্রথম যে ডিজিটটা আছে 1, এই যে প্রথম যে ডিজিট আছে 1, এটাতে তুমি কাউন্টে রাখবা না, এটা বাদ দাও। এটার বাদ দিয়ে লাস্টের 3টে ডিজিট নিয়ে কাজ করবা। তাহলে দেখো আমার আছে 1130, তুমি লিখবা 130। তুমি কত লিখবা? 130 লিখবা। এই যে ফার্স্টে যেটা আছে, প্রথমে যেটা আছে, এই প্রথমটা হচ্ছে
একটা পাই বন্ধনের সংখ্যা। তাহলে যদি মনে রাখবা, যদি কখনো এরকম 3 ডিজিট পর্যন্ত ওকে, যদি দেখো 4 ডিজিট দেওয়া আছে, যদি দেখো 4 ডিজিট দেওয়া আছে, দ্যাট মিনস প্রথম যে ডিজিটটা আছে এটা হচ্ছে পাই বন্ধনের সংখ্যা। কার সংখ্যা? পাই বন্ধনের সংখ্যা। তাহলে দেখো এখানে কত আছে? 130। তুমি কি করবা? এই 130 এর সাথে 90 যোগ করবা, মানে প্রথমটাকে বাদ দিয়ে, কারণ প্রথমটা কি বোঝায়? পাই বন্ধনের সংখ্যা। ওইটার কাজ একটু পরে বোঝাচ্ছি। এটাকে বাদ দিয়ে কয়টা আছে? 130। এই 130 এর সাথে 90 যোগ করো, তাহলে কত আসবে দেখো তো? এটা আসবে হচ্ছে 220। 220। এখন যদি এটা 220 হয়, তাহলে তুমি খেয়াল করো তো প্রথমটা কি সংখ্যা? প্রথমটা কার্বনের সংখ্যা। তারপরটা কি সংখ্যা? তারপরটা আমাদের হাইড্রোজেনের সংখ্যা। তারপরটা কি সংখ্যা? তারপরটা হচ্ছে আমাদের ফ্লোরিনের সংখ্যা। তারপরটা হচ্ছে আমাদের ফ্লোরিনের সংখ্যা। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এবার দেখো কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে। তাহলে ফার্স্টে 2টা কার্বন দাও, এই 2টা কার্বন লিখে দিলাম, এবং 2টা কার্বনের মধ্যে ফার্স্টে এটা কি দিব? সিঙ্গেল বন্ড। যেহেতু নাম্বারটা 4 ডিজিটের এবং যেহেতু ফ্রন্টে 1 আছে, তার মানে এখানে একটা পাই বন্ধন আছে। দ্যাটস ওয়াই তোমাকে সবার আগে এখানে একটা পাই বন্ধন দিয়ে দিতে হবে। সবার আগে এখানে তোমাকে একটা পাই বন্ধন দিতে হবে। এই পাই বন্ধনটা কেন? কারণ এখানে 1 আছে, যদি এখানে 2 থাকতো তার মানে এই জায়গায় আমরা 2টা পাই বন্ধন হইতো। ক্লিয়ার? বুঝা গেছে কিনা? পাই বন্ধন, সিগমা বন্ড কোনটা, পাই বন্ধন কোনটা তোমরা তো জানো। সিঙ্গেল বন্ড মানে সিগমা, আর তার সাথে আরেকটা বন্ড থাকলে সেটাকে আমরা বলি পাই। এখন এই যে দেখো এইখানে খেয়াল করো, এই কার্বনের মধ্যে 2 হাত ফাঁকা আছে। এখন এই কার্বনেরও 2 হাত ফাঁকা আছে। দেখো তো হাইড্রোজেন কয়টা আছে? বা 2টা হাইড্রোজেন আছে। তো আমি 2 কার্বনে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। বা ফ্লোরিন কয়টা আছে? দেয়ার ইজ নো ফ্লোরিন, কোনো ফ্লোরিন নাই। যেহেতু ফ্লোরিন নাই, তাহলে বাকি ফাঁকা হাতগুলোতে কি বসবে? ক্লোরিন। এখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন। বুঝা গেছে কিনা? তাহলে এখন তুমি বলো তো ভাইয়া, এবার তোমাকে বলছে আর কত? R1130। এই R1130 এটার সংকেতটা কি হবে ভাইয়া? তোমরাই বলো। R1130 আমি দেখতে পাচ্ছি কয়টা হাইড্রোজেন আছে? আমি দেখতে পাচ্ছি আমার এখানে 2টা হাইড্রোজেন আছে। কয়টা হাইড্রোজেন আছে গাইস? 2টা হাইড্রোজেন আছে। কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে। কয়টা ক্লোরিন আছে ভাইয়া? 2টা ক্লোরিন আছে। তাহলে বলো তো এটা কি আমাদের সিএফসি? এটা আমাদের কি বলো তো? এটা আমাদের কি বলো তো? তোমরাই বলো, এটা আমাদের কি? এটা আমাদের কি হবে? এখানে কে কে আছে? তোমরাই বলো, কে কে আছে ভাইয়া? এই জায়গাতে আমাদের কে কে আছে গাইস? গাইস কে আছে? তোমরাই বলো। হাইড্রোজেন, কার্বন আর ক্লোরিন আছে, তো এটাকে বলা হয় হাইড্রোক্লোরোকার্বন, এইচসিসি। এটা কিন্তু সিএফসি না। দেখো হাইড্রোজেন আছে, কার্বন আছে, ক্লোরিন আছে, তো এইচসিসি। ওকে, দিস ইজ ইট। তাহলে ওই যে দেখো তো ফ্রিয়ন 1112, এইটা তোমরা করতে পারবা কিনা বলো তো? তাহলে ভাইয়া প্রথম সংখ্যাটা কিসের সংখ্যা? প্রথম যে সংখ্যাটা 1, এটা হচ্ছে আমার পাই বন্ধনের সংখ্যা। তাহলে একে বাদ দিয়ে বাকি যে 122 আছে, 112 এর সাথে আমরা 90 অ্যাড করে দিব। এর সাথে যদি 90 অ্যাড করি আমার ভ্যালুটা আসবে 202। তার মানে প্রথমটা আমাদের কার্বনের সংখ্যা, প্রথমটা কার্বন সংখ্যা, তারপরটা আমাদের হাইড্রোজেন সংখ্যা, এন্ড দেন এগেইন তারপরটা আমাদের ফ্লোরিনের সংখ্যা। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই যৌগটাতে দেখো আমাদের টোটাল কয়টা কার্বন আছে? আমি জানি আমার এখানে 2টা কার্বন আছে। যেহেতু ফার্স্টে 1 আছে, এই প্রথম 1টা আমার এখানে কি ইন্ডিকেট করে? এটা আমার এখানে একটা পাই বন্ড ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে গাইস? পাই বন্ড ইন্ডিকেট করে, পাই বন্ধন ইন্ডিকেট করে। আচ্ছা, যদি পাই বন্ধন ইন্ডিকেট করে, এবার দেখতে পাচ্ছি এর এখানে 2 হাত ফাঁকা, এরও 2 হাত ফাঁকা। এখন তোমরা বলো কোনো হাইড্রোজেন আছে কিনা? কোনো হাইড্রোজেন নাই। কয়টা ফ্লোরিন আছে? বা 2টা ফ্লোরিন আছে। তাহলে 2 কার্বনে 2টা ফ্লোরিন দিয়ে দিলাম। দেওয়ার পর এখনো 2 হাত ফাঁকা, তাহলে ফাঁকা হাতগুলোতে কি যাবে? ক্লোরিন যাবে। তাহলে এইখানে একটা ক্লোরিন যাবে, এইখানে একটা আমাদের ক্লোরিন যাবে। তো আশা করি বাকিটা কি হবে তোমরা নিজেরা লিখতে পারবা। ঠিক আছে, আই হোপ বাকিটা পুরোপুরি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আমাদের সিএফসির সংকেত নির্ণয় করতে পারি। তো মাঝে মধ্যে তোমাদের পরীক্ষা এরকম দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটা সংকেত নির্ণয় করো, ওটা সংকেত নির্ণয় করো। আই হোপ তোমরা সবাই এই সিএফসির সংকেত কিভাবে নির্ণয় করতে হয় পারবা। তাহলে আমার মনে হয় গ্রিন কেমিস্ট্রি বুঝতে পারছো, অ্যাটম ইকোনমি কি, ই ফ্যাক্টর কি, এবং এই সংকেত কিভাবে নির্ণয় করতে হয় এটাও তোমরা বুঝতে পারছো। তো মাঝে মধ্যে না উল্টা ঘটনাটা ঘটতে পারে। তোমাকে সংকেত দিয়ে দিবে, সেই সংকেত থেকে তোমাকে হচ্ছে বলবে ফ্রিয়ন নাম্বার নির্ণয় করো, সংকেত থেকে রেফ্রিজারেন্ট নাম্বার বের করো। উল্টাটাও হইতে পারে, সংকেত থেকে রেফ্রিজারেন্ট নাম্বারও তোমাকে বের করতে বলতে পারে। ওকে, তো তুমি কিভাবে করবা? চলো আমি একটু একটা করাই দিব তোমাদেরকে। এটা একটু আমি একটু সহজ দেই তোমাদের, একটা লাইক। ওকে,
ঠিক আছে, খেয়াল করো। ধরো তোমাকে আমি এইখানে দিলাম হচ্ছে CH2F2Cl2, আর এইখানে দিলাম আরেকটা লাইক হচ্ছে এরকম যে CF2Cl2, ওকে, এরকম দিলাম। তো দেখো C2H2F2Cl2, ঠিক আছে, দেওয়া আছে, ভালো কথা। তোমার প্রথম টার্গেট হবে এখান থেকে, একদম প্রথম কাজ, খুবই সোজা। সংকেত থেকে ফ্রিয়ন নাম্বার বের করা খুবই সোজা। তোমার প্রথম কাজ থাকবে এখান থেকে তুমি কি করবা, CHF এই তিনটার নাম্বার বের করবা, একদম সিকোয়েন্সিয়ালি লিখবা। কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিনের নাম্বারটা সিকোয়েন্সিয়ালি লিখবা। তোমার যদি সংকেত দিয়ে বলে ফ্রিয়ন নাম্বার বের করো, তুমি কি করবা, কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিনের নাম্বারটা সিকোয়েন্সিয়ালি লিখবা। তোমার এখানে কার্বন কয়টা আছে, দুইটা আছে। তোমার এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে। তোমার এখানে ফ্লোরিন কয়টা আছে, দুইটা আছে। এদেরকে সিকোয়েন্সিয়ালি লিখবা। লেখার পর কি করবা, 90 বিয়োগ করে দিবা। লেখার পর এখান থেকে 90 বিয়োগ করে দিবা, শেষ। তুমি যদি লেখার পর এখান থেকে 90 বিয়োগ করে দাও, 90 বিয়োগ করে দিলে এটা আসবে 132, এবং এটাই হচ্ছে তোমার রেফ্রিজারেন্ট 132 বা ফ্রিয়ন 132, একই কথা। এটাই হচ্ছে ফ্রিয়ন 132 বা রেফ্রিজারেন্ট 132। যদি বলে এটার ফ্রিয়ন নাম্বার কত বা এটা রেফ্রিজারেন্ট নাম্বার কত, এটা হচ্ছে 132। তাহলে আমরা কি করব, সিকোয়েন্সিয়ালি কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিনের নাম্বার বসাবো, একদম সিকোয়েন্সিয়ালি কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিনের নাম্বার বসাবো। দেখো কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন এই তিনজনের নাম্বার বসাবো। দেখো তো এইখানে দেখো কার্বনের সংখ্যা কত, 1। কার্বনের সংখ্যা কয়টা আছে, একটা। হাইড্রোজেন আছে এই যোগের মধ্যে নাই, তাহলে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 0। ফ্লোরিনের সংখ্যা কয়টা, 2টা। ফ্লোরিনের সংখ্যা 2টা, তাহলে লেখো 102। এবার কি করবা, এখান থেকে নাম কাম কি, কাম হচ্ছে 90 বিয়োগ করে দিবা। তো তুমি যদি এখান থেকে 90 বিয়োগ করে দাও, তাহলে এখানে ভ্যালুটা কত আসবে, আসবে হচ্ছে 12। আর এটাই হচ্ছে তোমার CFC12 বা R12, রেফ্রিজারেন্ট 12। ঠিক আছে, CFC12 বা রেফ্রিজারেন্ট 12। ওকে, এন্ড দেন এগেইন তারপরেরটা খেয়াল করো। এইখানে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে দেখো একদম সিম্পল। তুমি চিন্তা করো, 2টা কার্বন আছে, 2টা হাইড্রোজেন, একটা ফ্লোরিন, একটা ক্লোরিন। দেখো 2টা কার্বন, কিন্তু তার সাথে যুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা। যুক্ত পরমাণুর সংখ্যা কয়টা, 4টা। তুমি দেখো এখানে 2টা কার্বন, বাট যুক্ত পরমাণুর সংখ্যা গুইনা দেখো 6টা। 2টা হাইড্রোজেন, 2টা ফ্লোরিন, 2টা ক্লোরিন, 6টা। আর এইখানে 2টা কার্বনের সাথে যুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা। তো আমি তোমাদেরকে দেখাইছিলাম কখন কার্বনের 4 হাত ফাঁকা থাকে, কখন কার্বনের সাথে যুক্ত পরমাণুর সংখ্যা হয় 4টা। কখন হয়, যখন এদের মধ্যে একটা পাই বন্ধন থাকে। যখন এদের মধ্যে একটা কি থাকে, পাই বন্ধন থাকে, তখন এর 4 হাত ফাঁকা থাকে। তার মানে এই প্রশ্নটাতে তুমি খেয়াল করো, যেহেতু তুমি দেখতে পাচ্ছ এখানে যুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে কয়টা, যুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা। তার মানে তুমি মনে মনে মাইন্ডসেট করো যে এখানে আগে থেকে একটা পাই বন্ধন আছে। ওকে, তো আগে থেকে পাই বন্ধন থাকার কারণে আমাদের এখন ফার্স্ট কাজ কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিনের নাম্বারটা লেখা। আমার এখানে 2টা কার্বন আছে, আমার এখানে 2টা হাইড্রোজেন আছে এবং একটা ফ্লোরিন আছে। 2টা কার্বন, 2টা হাইড্রোজেন, একটা ফ্লোরিন আছে। তুমি কি করবা, তুমি হচ্ছে এখান থেকে 90 বিয়োগ করে দিবা। তুমি কি করবা, এখান থেকে 90 বিয়োগ করে দিবা। তো তুমি যদি এখান থেকে 90 বিয়োগ করে দাও, তাহলে তোমার ভ্যালুটা কত আসবে, 131, 131। কত আসবে ভাই বলো তো, তোমার ভ্যালুটা 131 আসবে। 131। ওকে, 131। তাহলে সুতরাং এটা রেফ্রিজারেন্ট নাম্বারটা কত হবে, এটা রেফ্রিজারেন্ট নাম্বারটা হবে দেখো 131 ঠিকই ছিল, বাট যেহেতু যুক্ত পরমাণুর সংখ্যা 2টা কার্বনের সাথে যুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা, তার মানে এখানে একটা পাই বন্ধন আছে। আর আমরা জানি পাই বন্ধন থাকলে আমাদেরকে জানি কি করতে হয়, এক্সট্রা একটা ডিজিট সামনে বসাইতে হয়। কয়টা পাই বন্ধন আছে, একটা। সো এখানে এক্সট্রা একটা ডিজিট বসাইতে হবে, 1131। ওকে, সো এটা একটু ধরো একটু হায়ার লেভেলের এক্সট্রা নাম্বারটা। সো এগুলো সাধারণত তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা প্রিপারেশন নিবা তাদের জন্য 4 ডিজিটের এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যারা প্রিপারেশন নেবে তাদের জন্য। আর যারা ইউজুয়ালি একাডেমিক বা ভার্সিটি প্রিপারেশন নেওয়ার চিন্তা করতেছো, তাদের সাধারণত এইখান থেকেই প্রশ্ন আসবে। যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তাদের এই পেজ থেকে, এইখান থেকেই প্রশ্ন আসবে, এগুলো থেকে আসবে না। যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা তাদের এখান থেকে আসবে। এবং এখানে আরো মজার ইন্টারেস্টিং জিনিস আছে, যেগুলো আমি যখন ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন তোমাদের নেওয়াবো, যখন ইঞ্জিনিয়ারিং আমার কাছে পড়তে আসবা, তখন আমি তোমাদেরকে এক্সট্রা আরো কিছু জিনিস পড়াবো, যেই জিনিসগুলো ইউজুয়ালি এগুলোর মধ্যে আরেকটু ভ্যারিয়েশন আছে, আরেকটু ছোট ছোট ভ্যারিয়েশন আছে। তো সেগুলো ইনশাল্লাহ তোমরা সামনে শিখতে পারবা যখন তোমরা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা। তো এখন আপাতত তোমাদের আর দরকার নেই, যতটুকু পড়াইছি দিস ইজ মোর দেন ইনাফ। অ্যান্ড আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো।
হ্যাঁ, কিভাবে বের করতে হবে আশা করি বুঝতে পারছো। নিয়মটা কি, যেহেতু 4টা বন্ধন যুক্ত পরমাণু আছে, তার মানে বুঝাই যাচ্ছে কার্বনের সাথে পাই বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, তার মানে এখানে একটা পাই বন্ধন আছে। তো ওই পাই বন্ধন, যতটা পাই বন্ধন থাকে ওইটাকে সামনে বসাই দিতে হয়। তো এটা হচ্ছে 1, আর বাকিটা যা আছে ঠিক আগের নিয়ম ফলো করব আমরা। ফলো করে আমরা হচ্ছে রেফ্রিজারেন্ট নাম্বারটা বের করে নিব, আর যেহেতু এক্সট্রা একটা পাই বন্ধন আছে, পাই বন্ধনটাকে আমরা সামনে বসাই দিব। ঠিক আছে? সো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তো এটাই ছিল আমাদের গ্রিন কেমিস্ট্রি টপিক। আশা করি গ্রিন কেমিস্ট্রি টপিকটা তোমাদের সবার আয়ত্তে আসছে। আশা করি তোমরা সবাই গ্রিন কেমিস্ট্রি কি বুঝতে পারছো। তো তোমাদের এই লেকচারের মাধ্যমে তোমাদের যাত্রা শুরু হইলো একটা লিজেন্ডারি প্লেলিস্টের, আর সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। আমাদের পরের অধ্যায় রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক গতিবিদ্যা, তারপরে আমরা শিখব রাসায়নিক সাম্যাবস্থা, তারপরে অম্লক্ষার সাম্যাবস্থা, এবং সবার লাস্টে হচ্ছে আবার আমাদের তড়িৎ রসায়ন। প্রত্যেকটা অধ্যায়কে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে ডিটেইলভাবে আমরা ইনশাল্লাহ শিখব। যা যা তোমার প্রয়োজন, তোমার বইতে যতটুকু জিনিস আছে সব কিছু ইনশাল্লাহ আমরা কভার করে দিব। ওকে, তো সবাই ভালো মতো পড়াশোনা করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী লেকচারে, দেখা হবে তোমাদের সাথে অম্লক্ষার সাম্যাবস্থা নিয়ে। সো টিল দেন, গুড বাই।